আমি চার্লি মাঙ্গার। আমার বয়স ৯৯ বছর। ঠিক ৩ সপ্তাহ আগে রাত ২টা ৪৭ আমার কাছে একটি ফোন কল আসে, যা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ফোনটি করেছিলেন আমার বন্ধু ডেভিড। তার বয়স ৫৮ বছর এবং তার মোট সম্পদের পরিমাণ $4.2 মিলিয়ন। সে আগেভাগে রিটায়ারমেন্টে গিয়েছিল এবং ভেবেছিল যে তার স্বপ্নের জীবন সে কাটাচ্ছে। কিন্তু ফোনে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। কথা বলার মতো অবস্থা ছিল না। সে বলল, চার্লি, আমি মাত্র আমার অ্যাকাউন্টগুলোতে লগ ইন করছিলাম। গত ৪ মাসে আমি $৬,৮০,০০০ হারিয়েছি এবং আমি জানি না কেন এমনটা হলো। সবচেয়ে চমৎকার বিষয় হলো, ডেভিড কোনো ভুল জায়গায় ইনভেস্ট করেনি। সে জুয়া খেলে টাকা উড়ায়নি কিংবা কোনো স্ক্যামের শিকারও হয়নি। সে ঠিক সেটাই করেছিল যা আমেরিকার প্রত্যেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার করতে বলে। সে তার ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাইড করেছিল। ডেভিড দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ইনভেস্ট করেছিল এবং সব নিয়ম মেনে চলেছিল। তবুও সে সর্বশান্ত হয়েছে। আর এখানেই ভয়ের আসল কারণ। সে একা নয়, বরং এটাই এখনকার সাধারণ চিত্র হতে চলেছে। আপনি যদি 2026-এর শুরুতে এসে 35 বছর বয়সের বেশি বয়সী কেউ হয়ে থাকেন, তবে জেনে রাখুন 2026 সালে আপনি আপনার টাকা হারাতে পারেন। এটি কোনো হতে পারে বা সম্ভাবনা আছে এমন বিষয় নয়, এটি নিশ্চিত। সম্পদের এই ধ্বংসলীলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বেশিরভাগ মানুষ যাদের বয়স 35-এর বেশি, তারা টেরই পাচ্ছে না যে এই মুহূর্তে তাদের সাথে কি ঘটছে। আমি আমার জীবনে 13টি বড় মার্কেট ক্র্যাশ দেখেছি এবং আমি জানি ঠিক কি হতে চলেছে। আমি আজ মুখ খুলছি কারণ আমি আবারও একই প্যাটার্ন দেখতে পাচ্ছি। এবারের পরিস্থিতি 1929 সালের গ্রেট ডিপ্রেশনের চেয়েও ভয়াবহ হতে যাচ্ছে। বেশিরভাগ মানুষ মনে করে আর্থিক সংকট মানেই 2008 সালের মতো কোনো বড় ঘটনা বা নাটকীয় কোনো ট্রিগার থাকবে, কিন্তু এবার এটা ভিন্ন। আমি একে বলি সাইলেন্ট ওয়েলথ এক্সট্রাকশন। এটি কোনো ক্র্যাশ নয়, এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের সম্পদের পদ্ধতিগত রূপান্তর। এটি এত ধীরে এবং নিঃশব্দে ঘটছে যে মানুষ যখন টের পাবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমেরিকায় যখন 73 মিলিয়ন বেবি বুমার জেনারেশন রয়েছে, এবছর তাদের মধ্যে সর্বকনিষ্ঠদের বয়স 60 এবং জ্যেষ্ঠদের 79 হতে যাচ্ছে। আগামী 18 মাসে এই 73 মিলিয়ন মানুষ এক নজিরবিহীন হারে তাদের অ্যাসেট বিক্রি বা লিকুইড করতে শুরু করবে। তারা এটি শখ করে করবে না, বরং করতে বাধ্য হবে। ফেডারেল আইন এবং আরএমডি এর প্রভাব এর কারণে তারা এটি করবে। আমেরিকার ফেডারেল আইন অনুযায়ী আপনার বয়স যখন 73 হয়, তখন আপনি আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য। একে বলা হয় রিকোয়ার্ড মিনিমাম ডিস্ট্রিবিউশন বা আরএমডিএস। আপনার কোনো উপায় নেই। সরকার আপনাকে টাকা তুলতে এবং তার উপর ট্যাক্স দিতে বাধ্য করবে। আর ঠিক এই মুহূর্তেই আমরা সেই সময়ে চূড়ান্তে আছি যখন বিপুল সংখ্যক বেবি বুমাররা এই বয়সে পৌঁছাচ্ছে। শুধু 2026 সালেই 10 মিলিয়নেরও বেশি মানুষ তাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে সম্পদ লিকুইড করতে বাধ্য হবে। চলুন হিসাবটা একটু দেখি। 70-এর দশকের শুরুর দিকে থাকা একজন ব্যক্তি গড়ে 401k ব্যালেন্স প্রায় $2,80,000। তার মানে আগামী কয়েক বছরে বাজার থেকে প্রায় $2.8 ট্রিলিয়ন বের হয়ে যাবে। কিন্তু আসল চমক এখানে নয়। বেবি বুমারদের শুধু রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নেই, তাদের হাতে রয়েছে রিয়েল এস্টেট, ব্যবসা এবং স্টকের বিশাল ভান্ডার। বর্তমানে তাদের হাতে থাকা মোট সম্পদের পরিমাণ $68 ট্রিলিয়ন। আগামী 10 বছরে এই $68 ট্রিলিয়ন হাত বদল হবে। আপনি হয়তো ভাবছেন তা থেকে টাকা তো পরবর্তী প্রজন্মের কাছেই যাবে। এখানে আপনি ভুল ভাবছেন। এই পরিমাণ টাকা যখন সচল হতে শুরু করবে, তখন দাম হুড়মুড় করে পড়ে যাবে। যখন 10 মিলিয়ন মানুষ একসাথে স্টক বিক্রি করতে বাধ্য হবে, তখন স্টকের দামের কি হবে আর আমেরিকার বাজারের কি হবে? আর আমেরিকার বাজারের সাথে সারা পৃথিবীর বাজার কানেক্টেড। যখন লাখ লাখ মানুষ রিটায়ারমেন্ট হোমে যাওয়ার জন্য বাড়ি বিক্রি করতে শুরু করবে, তখন রিয়েল এস্টেটের দামের কি হবে? তাও পড়ে যাবে। এটিই সেই বাস্তবতা যা আপনার সম্পদকে নিঃশেষ করে দিতে পারে। ব্যবসা যখন আর চালানো সম্ভব হয় না এবং মানুষ তা বিক্রি করতে শুরু করে, তখন কি ঘটে? স্বাভাবিকভাবেই সে ব্যবসার ভ্যালুয়েশন বা বাজার মূল্য কমে যায়। আর এখানেই আসল ভয়ের কারণ লুকিয়ে আছে। আপনার বয়স যদি 35 থেকে 65 বছরের মধ্যে হয়, তবে আপনার হাতে ঠিক সেই সম্পদগুলোই আছে যা খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে। আপনার হাতে একটি বাড়ি আছে, আপনার একটা স্টক পোর্টফোলিও আছে, অথবা আপনার একটা রিটায়ারমেন্ট ফান্ড আছে 401k এর, অথবা আপনি হয়তো কোনো ব্যবসার মালিক। সমস্যা হলো আপনি ঠিক ভুল সময়ে ভুল জায়গায় বিনিয়োগ করে বসে আছেন। আমার বন্ধু ডেভিডের কথা বলি, যার কথা শুরুতে বলেছিলাম। ডেভিডের বয়স এখন 58। তার প্রায় $4.2 মিলিয়ন সম্পদ ছিল। প্রতিটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যেমনটা পরামর্শ দেয়, সেভাবেই সে তার সম্পদ স্টক, বন্ড, রিয়েল এস্টেটে ভাগ করে বিনিয়োগ করেছিল। সে ভেবেছিল সে নিরাপদ এবং সুরক্ষিত, কিন্তু তার পরামর্শক তাকে কখনোই একটি বিষয় বলেনি। 58 বছর বয়সে সে ঠিক সেই একই পোর্টফোলিও ধরে বসে আছে যা অন্য কোটি কোটি বেবি বুমাররা ধরে বসে রাখছে, যারা এখন সেগুলো বিক্রি করে নগদ টাকা করতে বাধ্য হবে। সে এখন বাজারের দিকে অবস্থান করছে যেখানে তার সাথে আরও 73 মিলিয়ন মানুষ রয়েছে। আর সবাই যখন একসময়ে বিক্রি করতে চায়,
তখন আসলে কোনো ক্রেতা থাকে না। 2024 জানুয়ারি থেকে ডেভিডের স্টকের দাম কমছে, কারণ বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বুঝতে পারছে সামনে কি হবে, তাই তারা আগেভাগেই বেরিয়ে যাচ্ছে। আর রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তির দাম কমছে, কারণ বাজার এখন সেই লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষদের চাপ অনুভব করতে শুরু করেছে, যারা তাদের ঘর বাড়ি বিক্রি করতে চাচ্ছে। এমনকি তার বন্ডের অবস্থাও নাজেহাল, কারণ সুদের হার এমনভাবে ওঠানামা করছে যা আগে ভাবতেও পারেনি কেউ। সে ইতিমধ্যে $6,80,000 হারিয়েছে এবং সামনে পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে। এখন আমি আপনাদের যা বলবো তা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। গত 40 বছর ধরে যেসব গদবাঁধা পরামর্শ কাজে দিয়েছিল, সেগুলো এখন আপনাকে ধ্বংস করতে পারে। আমি এটি আবার বলছি, কারণ আজকের দিনে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যেসব ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি 1980 থেকে 2020 পর্যন্ত সময়ে মানুষকে ধনী করেছে, 2025 থেকে 30-এর মধ্যে সেগুলোই আপনাকে গরিব বানাতে পারে। আমার বয়স 99 বছর। আমি এই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি বারবার। আমি 1970-এর দশকে দেখেছি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রজন্ম অবসর নিতে শুরু করেছিল। আমি 2000 সালের শুরুতে দেখেছি যখন সাইলেন্ট জেনারেশন তাদের সম্পদ বিক্রি করতে শুরু করেছিল। আর এখন আমি ঠিক একই ঘটনা আবারও দেখতে পাচ্ছি, তবে এবারের ধাক্কা আগের তুলনায় অন্তত 10 গুণ বড় হবে, কারণ এই বেবি বুমার প্রজন্ম আগের যে কোনো প্রজন্মের চেয়ে 10 গুণ বড়। তবে চমকে যাওয়ার মতো তথ্যটি হলো, আপনি যদি নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেন তবে এটি কোনো বিপর্যয় নয়, বরং এটি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ বৃদ্ধির সুযোগ হতে পারে। যখন 35 বছরের উপরে সবাই আতঙ্কে থাকবে এবং টাকা হারাবে, তখন খুব ছোট একটি গ্রুপ তাদের সম্পদ 5 থেকে 10 গুণ বাড়িয়ে নেবে। গত 60 বছরে প্রতিটি মার্কেট ক্র্যাশ থেকে আমি যেভাবে নিজের সম্পদ রক্ষা করেছি এবং বৃদ্ধি করেছি, আজ আপনাদের সেই গোপন কৌশলটিই বলবো। এটি কোনো তাত্ত্বিক কথা বা ধারণা নয়, এটি দশকের পর দশকের অভিজ্ঞতা থেকে দেখা একটি বিশেষ ধরন বা প্যাটার্ন রিকগনিশন। 1987-এর কথা মনে আছে? আমার বয়স তখন 63 বছর। সবাই আমাকে বলেছিল আমি খুব বেশি ঝুঁকি নিচ্ছি, আমার উচিত রক্ষণশীল হওয়া, কিন্তু আমি বুঝতে পারছিলাম কি ঘটতে যাচ্ছে। আমি ডেমোগ্রাফিক ডাটা এবং অঙ্ক মিলিয়ে দেখেছিলাম, তাই সবাই যা প্রত্যাশা করছিল আমি তার ঠিক উল্টোটা করলাম। 1987 সালের আগস্টে আমি আমার স্টকের 60% বিক্রি করে দিয়েছিলাম। আমার বন্ধুরা ভেবেছিল আমি পাগল হয়ে গেছি। এমনকি আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমাকে ক্লায়েন্টের তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছিল। সবাই বলেছিল আমি সুযোগ নষ্ট করছি, কিন্তু আমি জানতাম কি হতে যাচ্ছে। 1987 সালের 19 অক্টোবর শেয়ার বাজার একদিনে 22% পড়ে যায়, যা ইতিহাসের সবচেয়ে বড় ধস ছিল। মানুষ রাতারাতি নিঃস্ব হয়ে গিয়েছিল, কিন্তু আমি এক পয়সাও হারাইনি, কারণ পরবর্তী 6 মাসে আমি $40 মিলিয়ন লাভ করেছিলাম, কারণ আমি সেই সম্পদগুলো কিনেছিলাম যা অন্যরা আতঙ্কে বিক্রি করে দিচ্ছিল। আমি এই গল্প নিজের বড়াই করার জন্য বলছি না, বরং আমি পয়েন্ট বোঝাতে চাচ্ছি। এই ধরনের পরিবর্তনের সময় তারাই টিকে থাকে এবং উন্নতি করে যারা প্রচলিত ধারার বাইরে গিয়ে প্রকৃত পরিস্থিতি বুঝতে পারে এবং অন্যরা বোঝার আগেই নিজেদের প্রস্তুত করে নেয়। বর্তমানে আসলে কি ঘটছে তা সহজভাবে বলি। আমরা কোনো বড় ক্র্যাশ বা ধসের মুখোমুখি হচ্ছি না, বরং আমরা এর চেয়ে মারাত্মক কিছু ফেস করছি, যাকে আমি বলছি দ্য মেল। আগামী 18 থেকে 24 মাসে সম্পদের দাম কোনো হঠাৎ ধস ছাড়াই ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে কমতে থাকবে। আর যেহেতু এটি খুব ধীর গতিতে হবে, তাই অনেকে বুঝতেই পারবে না তাদের 30 থেকে 40% সম্পদ হাওয়া হয়ে গেছে। এই মিল্ক প্রক্রিয়া কিভাবে কাজ করে? প্রথমে বেবি বুমাররা তাদের জমানো টাকা তুলতে শুরু করবে, যা স্টক মার্কেটে বিক্রির চাপ তৈরি করে। ফলে স্টকের দাম ধীরে ধীরে কমতে থাকে। মানুষ যখন দেখে তাদের 401k বা সঞ্চয় কমছে, তখন তারা খরচ কমিয়ে দেয়। এতে অর্থনীতি স্থবির হয়ে পড়ে এবং কর্পোরেট মুনাফা কমে যায়। মুনাফা কমলে স্টকের দাম আরো কমে। এভাবে এটি একটি চক্রে পরিণত হয়। একই সময়ে তারা তাদের বাড়িঘর বিক্রি করতে থাকে, ফলে বাজারে বাড়ির যোগান বা সাপ্লাই বেড়ে যায়, আর যোগান বাড়লে দাম কমে যায়। মানুষ তখন একে সাধারণ একটি কারেকশন বলে নিজেদের সান্ত্বনা দেয়, কিন্তু এটি আসলে কয়েক বছরের দীর্ঘ পতনের শুরুর যাত্রা মাত্র। যাদের বয়স 35 এর বেশি, তাদের জন্য পরিস্থিতি সত্যি কঠিন, কারণ আপনি এখন আপনার আয়ের শীর্ষ পর্যায়ে আছেন এবং কঠোর পরিশ্রম করে একটি বড় অঙ্কের সঞ্চয় নেস্ট এগ গড়ে তুলছেন। আপনি এমন একটি বাড়ির মালিক যা আপনি ভাবছেন অনেক দামি, কিন্তু ঠিক ভুল সময়ে এই সব কিছুর দাম কমতে শুরু করেছে। আপনার বয়স যদি এখন 40 হয়, আপনি হয়তো ভাবছেন অবসরে যাওয়ার আগে আমার আরো 25 বছর আছে। আপনি ভাবছেন এই মন্দা কেটে যাবে, কিন্তু আপনি যা ভুলে যাচ্ছেন তা হলো, আপনি যদি এখনই আপনার সম্পদের 30% হারান, তবে সেই ক্ষতি কাটিয়ে উঠতে আপনার জীবনের মূল্যবান অনেকগুলো বছর চলে যাবে। একটি বিষয় হয়তো আপনি তলিয়ে দেখছেন না, আগামী 2 বছরে যদি আপনি আপনার সম্পদের 30% হারান, তবে আগের অবস্থায় ফিরে আসতে বা ব্রেক ইভেন করতে আপনার শুধু 30% লাভ করলেই হবে না, আপনার তখন 43% রিটার্ন পেতে হবে। এছাড়া আপনি যদি 25 বছর পর রিটায়ারমেন্ট করার পরিকল্পনা করেন, তবে এখনই 30% লোকসান করার মানে হলো আপনার ভবিষ্যতের কম্পাউন্ডিং প্রক্রিয়া অনেক দুর্বল একটি ভিত্তি থেকে শুরু হবে। বিষয়টি পরিষ্কার করার জন্য একটি উদাহরণ দিচ্ছি।
ধরুন আপনার বর্তমান বয়স 40 বছর এবং আপনার $5 লাখ জমানো আছে। আপনি 65 বছর বয়সে রিটায়ার করতে চান। যদি এই $5 লাখ আগামী 25 বছর বার্ষিক 7% হারে বাড়ে, তবে রিটায়ারমেন্টের সময় আপনার কাছে $2.7 মিলিয়ন থাকবে। এটি বেশ ভালো একটি অঙ্ক। কিন্তু এখন ধরুন গতানুগতিক বা কনভেনশনাল অ্যাডভাইস মেনে চলায় আপনি 2 বছরে 30% লোকসান করলেন। এখন আপনার হাতে আছে মাত্র $3.5 লাখ। যদি এই টাকা পরবর্তী 23 বছর 7% হারে বাড়ে, তবে রিটায়ারমেন্টের সময় আপনার কাছে থাকবে $1.8 মিলিয়ন। অর্থাৎ বাজার পরিস্থিতি না বোঝার কারণে আপনি নিজেকে সুরক্ষিত রাখার ফলে আপনি আপনার রিটায়ারমেন্টের ফান্ডের $9 লাখ হারিয়ে ফেললেন। কিন্তু মজার ব্যাপার হলো, যখন সাধারণ ইনভেস্টররা 30, 40, 50% লস করছে, ঠিক সে সময়ই কিছু মানুষ যারা এটা বোঝে তারা 30, 50, 100 এবং 200% প্রফিট করছে। এই দুই দলের মধ্যে পার্থক্য মেধা বা ভাগ্যের নয়, পার্থক্যটি হলো পজিশনিং এর। টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে তা বুঝতে পারাই আসল। বিজয়ীদের দলে থাকার জন্য আপনাকে অ্যাসিমেট্রিক পজিশনিং বুঝতে হবে। এর প্রথম ধাপ হলো এটা মানা যে প্রথাগত ডাইভার্সিফিকেশন এখন আপনার ক্ষতি করতে পারে। অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে বন্ড, স্টক, রিয়েল এস্টেটে টাকা ছড়িয়ে রাখতে বলবে, কিন্তু এই পরামর্শটি ছিল অন্য একটি সময়ের জন্য, যখন জনসংখ্যা বা ডেমোগ্রাফিক্স অনুকূলে ছিল এবং বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি ছিল। সেই পৃথিবী আর নেই। বর্তমান সময়ে প্রথাগত ডাইভার্সিফিকেশন মানে হলো আপনি একটি ডুবন্ত জাহাজের বিভিন্ন কেবিনে আপনার টাকা ভাগ করে রাখছেন। জাহাজ ডুবলে সব কেবিনে ডুববে। এর পরিবর্তে আপনার যা প্রয়োজন তা হলো নাম্বার 1, পর্যাপ্ত ক্যাশ রাখা। শুনতে সাধারণ মনে হলেও বর্তমানে ডিফ্লেশনারি এনভায়রনমেন্টে ক্যাশই আসল রাজা। যখন দাম কমতে থাকে তখন আপনার ক্যাশের পার্চেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা বাড়তে থাকে। যদি আপনার বয়স 35-এর বেশি হয়, তবে আপনার নেটওয়ার্থ এর অন্তত 40% ক্যাশ হিসেবে রাখা উচিত। যদি মার্কেট 30% কমে যায়, তখন আপনার কাছে থাকা ক্যাশ দিয়ে আপনি আগের চেয়ে অনেক বেশি সস্তায় সম্পদ কিনতে পারবেন। অর্থাৎ আপনি সম্পদ হারাননি, বরং আপনার ক্রয় ক্ষমতা বেড়েছে। যখন সবাই প্যানিক করে বিক্রি করবে, তখন সেই ক্যাশ দিয়ে সস্তায় স্টক বা রিয়েল এস্টেট কিনবেন। নাম্বার 2, ডেমোগ্রাফিক পরিবর্তনের সুযোগ নেওয়া। আপনাকে এমন অ্যাসেট হোল্ড করতে হবে যা জনসংখ্যার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে লাভবান হয়। বর্তমানে তরুণ প্রজন্মের চেয়ে বয়স্ক মানুষের খরচ করার জায়গাগুলো নিয়ে ভাবুন। যেমন হেলথ কেয়ার। একজন 75 বছর বয়সী মানুষ বছরে $20,000 হেলথ কেয়ারে খরচ করে। আগামী দশকে যখন কোটি কোটি বেবি বুমাররা এই বয়সে পৌঁছাবে, তখন ফার্মাসিউটিক্যালস কোম্পানি, মেডিকেল ডিভাইস এবং সিনিয়র লিভিং ফ্যাসিলিটিসগুলোর ব্যবসা অভাবনীয়ভাবে বাড়বে। এছাড়া যারা রিটায়ারমেন্টের পর জীবন সহজ করতে চায়, তাদের সাহায্যকারী সার্ভিসগুলোর ডিমান্ডও প্রচুর বাড়বে। মূল কথা হলো, আজকে চড়া দামে সম্পদ কিনবেন না, বাজার পতনের মেল্টের অপেক্ষা করুন। যখন সবাই আতঙ্কে বিক্রি শুরু করবে, তখনই আপনার জমানো ক্যাশ দিয়ে এই সুযোগ কাজে লাগান। এভাবে একটি ক্রাইসিসকে জীবনের সেরা সুযোগে পরিণত করা সম্ভব। বর্তমান সময়ে সতর্ক বার্তা হলো, আপনার যদি কোনো রেন্টাল প্রপার্টি থাকে, তবে আপনার সেই ভাড়াটিয়ারা আসলে কারা এ বিষয়ে খুব গভীরভাবে পড়ুন। আপনি যদি তরুণ পরিবারগুলোর কাছে বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তবে আপনি মূলত বাজি ধরছেন যে তাদের সময় মতো ভাড়া দেওয়ার মতো টাকা থাকবে। কিন্তু বাস্তবতা হলো, স্টুডেন্ট লোন, আবাসন খরচের ঊর্ধ্বগতি এবং স্থবির হয়ে পড়া বেতনের চাপ এই তরুণ পরিবারগুলোকে এখন পিষ্ট করছে। তাই এটি একটি ঝুঁকিপূর্ণ বাজার। আবার যদি আপনার কমার্শিয়াল, রিয়েল এস্টেট অথবা বাণিজ্যিক সম্পত্তি থাকে, তবে আপনার কাছ থেকে কোন ধরনের ব্যবসায়ীরা ভাড়া নিচ্ছে তা খেয়াল করুন। যদি সেই ব্যবসাগুলো তরুণ প্রজন্মের সেবা দিয়ে থাকে, তবে আপনি জনতাত্ত্বিক বা ডেমোগ্রাফিক পরিবর্তনের ভুল দিকে অবস্থান করছেন। আরেকটি উদাহরণ দেই, যা হয়তো আপনাকে অবাক করবে। তাহলে টেক স্টক। সবাই মনে করে টেক স্টক মানেই ভবিষ্যৎ। সফল হতে হলে আপনাকে টেক স্টকের মালিক হতে হবে, এমনটাই সবার ধারণা। কিন্তু একবার ভাবুন তো, কারাই টেক প্রোডাক্টগুলো ব্যবহার করে? মূলত তরুণ প্রজন্ম। তারা প্রতি বছর নতুন আইফোন কেনে, বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসে সাবস্ক্রিপশন নেয় এবং ভিডিও গেমস কেনে। কিন্তু যখন জনসংখ্যার গড় বয়স বাড়তে থাকে এবং সম্পদ বয়স্কদের হাতে চলে যায়, তখন টেক সেক্টরের মানুষের খরচ করার প্রবণতা কমে আসে। এটি পুরোপুরি ভেঙে পড়বে না ঠিক, তবে এর প্রবৃদ্ধি কমে যাবে। আর যখন প্রবৃদ্ধি কমে যায়, তখন ভ্যালুয়েশন বা বাজার মূল্য ধসে পড়ে। আমি একটি বিষয় খুবই স্পষ্ট করে বলতে চাই, কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন, চার্লি, তুমি বড্ড বেশি হতাশাবাদী কথা বলছো। মার্কেট তো সবসময়ই সময়ের সাথে উপরে ওঠে। আপনার কথা ঠিক যে মার্কেট সময়ের সাথে বাড়ে, কিন্তু এখানে মূল পয়েন্টটি হলো সময়ের সাথে। এই সময়টা 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে। ধরুন আপনার বয়স 40 এবং রিটায়ারমেন্টের আর মাত্র 25 বছর বাকি আছে। আপনি হয়তো বাজার পড়ে গেলে ধৈর্য ধরতে পারেন, কিন্তু আগামী 10 বছর যদি আপনি নিজের নেটওয়ার্থ বা মোট সম্পদ কমতে দেখেন, তবে তা আপনার মনস্তত্ত্বে এমন প্রভাব ফেলবে যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। বছরের পর বছর সম্পদ কমতে দেখলে মানুষের মানসিক অবস্থা কেমন হয় তা আমি ডজন বার দেখেছি। প্রথম বছরে তারা নিজেদের বোঝায় এটা সাময়িক, মার্কেটে একটা ছোট কারেকশন মাত্র, সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় বছরে তারা দুশ্চিন্তা করতে শুরু করে, বারবার অ্যাকাউন্ট চেক করে এবং প্রচুর ফাইন্যান্সিয়াল নিউজ পড়তে থাকে। তৃতীয় বছর তারা আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে। তারা ভাবে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই কি সব বিক্রি করে দেওয়া উচিত। চতুর্থ বছর তারা হাল ছেড়ে দেয়,
এমন তলানিতে গিয়ে সব বিক্রি করে দেয় এবং নিজের লস নিশ্চিত করে। তারা প্রতিজ্ঞা করে যে জীবনে আর কোনোদিন বিনিয়োগ করবে না। এখানে মজার ব্যাপার হলো, ঠিক 5 বছর পর যখন মার্কেট ঘুরে দাঁড়ায় এবং নতুন উচ্চতায় পৌঁছায়, তখন তারা অলস ক্যাশ নিয়ে সাইড লাইনে বসে থাকে। তারা ভয়ে আর মার্কেটে ঢুকতে পারে না। এই চক্রটি মানুষের সম্পদ ধ্বংস করে দেয়। এ কারণেই অনেকে 70 বছর বয়সে ওয়ালমার্টের মতো জায়গায় কাজ করতে হয়, কারণ তারা রিটায়ারমেন্টের খরচ জোগাতে পারে না। আপনি যদি পরিস্থিতি না বোঝেন এবং এখনই নিজেকে সঠিকভাবে প্রস্তুত না করেন, তবে আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাত্ত্বিক কথা বাদ দিয়ে এখন প্র্যাকটিক্যাল কাজে আসা যাক। আগামী 30 দিনের মধ্যে নিজেকে সুরক্ষিত রাখতে, নিজের সম্পদকে সুরক্ষিত রাখতে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। নাম্বার 1, লিকুইডিটি রেশিও। ক্যালকুলেট করুন আপনার কাছে থাকা মোট ক্যাশ এবং ক্যাশের সমতুল্য সম্পদকে আপনার মোট নেটওয়ার্থ দিয়ে ভাগ করুন। এই সংখ্যাটি 40%-এর কম যদি হয়, তবে আপনি বিপদে আছেন। এর মানে হলো, যেসব অ্যাসেটের দাম কমে যাচ্ছে সেগুলোতে আপনি প্রয়োজনের চেয়ে বেশি বিনিয়োগ করে ফেলেছেন। আপনার উচিত এখন সেই পজিশনগুলো থেকে বের হয়ে আসা, লিকুইডেশন করা এবং দ্রুত ক্যাশ রিজার্ভ তৈরি করা। আপনি হয়তো ভাবছেন, চার্লি, এখন সেল করলে তো আমাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, এতে আমার অনেক টাকা লস হবে। আপনার কথা ঠিক, ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এখন 20% ট্যাক্স দেবেন, নাকি 2 বছরে আপনার পোর্টফোলিওকে 30 বা 40% লস করতে দেখবেন? অঙ্কটা খুব সহজ। ট্যাক্স পরিশোধ করুন এবং ক্যাশ পজিশন শক্ত করুন, নিজের সম্পদ রক্ষা করুন। নাম্বার 2, পোর্টফোলিও এর স্ট্রেস টেস্ট করুন। আপনার প্রতিটি অ্যাসেটের দিকে তাকান এবং নিজেকে একটি সহজ প্রশ্ন করুন, যদি আমরা আগামী 5 বছর মন্দা এবং সম্পদের দাম কমার মধ্য দিয়ে যাই, তবে এই অ্যাসেটটি কি তার ভ্যালু ধরে রাখতে পারবে? উত্তর যদি না হয়, বা আপনি যদি নিশ্চিত না হন, তবে তা বিক্রি করে ক্যাশে রূপান্তর করার গুরুত্ব সহকারে ভাবুন। নাম্বার 3, জটিলতা কমান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পোর্টফোলিও যত জটিল হবে, সামনের কঠিন সময়ে তা সামলানো তত কঠিন হবে। যদি আপনার 15টি স্টক থাকে, 5টি রেন্টাল প্রপার্টি থাকে এবং 2-3টি আলাদা বিজনেস থাকে, 4টি ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট থাকে, তবে আপনি ভুল করবেনই। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। সবকিছু সহজ করুন। নিজের বিনিয়োগকে এমন এক জায়গায় নিয়ে আসুন যাতে 10 মিনিটের মধ্যে আপনি সবকিছুর অবস্থা বুঝে নিতে পারেন। যখন পরিস্থিতি দ্রুত বদলাবে, তখন জটিলতায় না ভুগে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। 2007 সালে আমার একটি ব্যক্তিগত উদাহরণ দেই। তখন আমার 23টি ভিন্ন ভিন্ন ইনভেস্টমেন্ট পজিশন ছিল, স্টক, রিয়েল এস্টেট থেকে শুরু করে প্রাইভেট বিজনেস। যখন 2008 সালে ক্রাইসিস শুরু হলো, সবকিছু লিকুইডেট করে ক্যাশে আনতে আমার 6 মাস সময় লেগে গিয়েছিল। আমি লাভ করেছিলাম ঠিকই, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে না পারায় অনেক টাকা হাতছাড়া হয়েছিল। সে অভিজ্ঞতার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে জীবনে কখনো একসাথে 10টির বেশি পজিশন রাখবো না। সুযোগ যত ভালোই হোক না কেন, নতুন কিছু কিনতে হলে আমাকে আগের কিছু একটা বিক্রি করতে হবে। এই শৃঙ্খলা আমাকে গত কয়েক বছরে লক্ষ লক্ষ ডলার বাঁচাতে সাহায্য করেছে। অনেকে হয়তো আমার কথায় রাগ করতে পারেন। আমি জানি আমি যা বলতে যাচ্ছি তা আপনার আজীবন শিখে আসা ধারণার সম্পূর্ণ উল্টো, কিন্তু আমাকে একটু অঙ্কটা বুঝিয়ে বলতে দিন। আপনার নিজের বাড়িটি আসলে প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বের করে দিতে পারে। ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স, ইউটিলিটি আর যদি মর্গেজ থাকে, তাই দ্রুত লোন শোধ করুন। সামনে আমরা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিজনেস সেল দেখতে যাচ্ছি। 18 মিলিয়ন ছোট ব্যবসা বর্তমান প্রজন্মের বেবি বুমার্সদের মালিকানাধীন, যা তারা আগামী 10 বছরে বিক্রি করতে চাইবে। কিন্তু কেনার মতো যথেষ্ট মানুষ বা পুঁজি পরবর্তী প্রজন্ম মানে জেনারেশন এক্স এর কাছে নেই। যখন 12 মিলিয়ন বিক্রেতার বিপরীতে মাত্র 6 মিলিয়ন ক্রেতা থাকবে, তখন দাম পড়ে যাবে। এই সুযোগটি কাজে লাগিয়ে আপনি আপনার সম্পদ বহুগুণ বাড়াতে পারেন, যদি আপনার হাতে নগদ টাকা থাকে তবে।